হ্যাকেট করতেছিস কে? রাফি করতেছে, রাফি। ওকে, ডক্টর রকি। সে কি এখন লাইব্রেরি থেকে আসলি? হাই রে, লাইব্রেরিতে এইটা আমি একদিনও যাইনি। কি প্রমিত কি সারা রাত লাইব্রেরিতে পড়ে নাকি? মানে সারা রাত তো না, মানে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। বলতে পারি না। রাফিও ইয়ে কর, ওই যে প্রমিত স্ক্রিন শেয়ার করার দেওয়া আছে, পারমিশন দেওয়া দিয়ে আছে, রাখ। দেওয়া আছে, সব পারমিশন দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। এই আশিক মিউট কর, মিউট কর। এ, শ্রুতি আর আশিকা আশিকের রুমমেট নাকি? তুই অপশন দিছো শেয়ার টেয়ার করার? হ্যাঁ, সব দেওয়া আছে, দেখ। আহ, ও দেখা যায় মানে। স্ক্রিন দেখা যায়। Yes. পেজ পেজ 40। আচ্ছা, কত? 38 নাকি 38 না? 38 না 48 কত রে? এখান থেকে এখান থেকে। এই তো মনে হয়। আচ্ছা, ও এটা ছিল অপশন রে। হুম। আচ্ছা, সো এক মিনিট। আচ্ছা, হ্যাঁ। সো বেসিক্যালি ইভাপোরেশন ডিপোজিশন, হ্যাঁ ডিপোজিশন। ডিপোজিশন তো যেটা করতে হবে সেটা হচ্ছে তোর যে প্যারামিটার গুলো তোর কন্ট্রোল করতে হবে, একটা হচ্ছে সোর্স, আরেকটা হচ্ছে সাবস্ট্রেট, আরেকটা হচ্ছে তোর ভ্যাকিউম। সো সোর্সের একটা টেম্পারেচার আছে, সাবস্ট্রেটের একটা টেম্পারেচার আছে, ভ্যাকিউমের আছে প্রেসার। ভ্যাকিউমের একটা টেম্পারেচারও আছে যেটা লাগে না আর কি, টি ব্যাক হবে এটা। সো এটা আছে। এখন তুই যদি দেখোস তোর সাবস্ট্রেট যেটা কন্ট্রোল করে সেটা হচ্ছে, সাবস্ট্রেট কন্ট্রোল করে হচ্ছে সবসময় কি বলে, ডিফিউশন। সাবস্ট্রেট অলওয়েজ ডিফিউশন কন্ট্রোল করবে। মনে কর তোর এখান থেকে একটা অ্যাটম যে এখানে পড়লো, তো অ্যাটমটা যখন এখানে মানে এই অ্যাটমটা এক্সাইট করে এখানে নেওয়া পর্যন্ত যে মানে এনার্জিটা তুই দিবি সেটা দিবি টি সোর্সের মাধ্যমে। তার মানে টি সোর্স বেসিক্যালি তোর মেটালটারে গলাবে, গলায় এটার ভেপর বানাবে, ওই ভেপরটারে আবার এখান থেকে ওখানে নিয়ে যাবে। সো এটা হচ্ছে টি সোর্সের কাজ। আর সাবস্ট্রেটের কাজ হচ্ছে তুই যখন এটা পৌঁছায় দিবি তখন সাবস্ট্রেট টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে এটা ডিফিউশন হয়ে নিজের জায়গায় যাইতে পারতেছে কিনা। যদি যাইতে পারে তাহলে রিয়েল ফিল্ম পাবি, আর যদি না দিতে পারে তাহলে পাবি না। তো বেসিক্যালি এটা হচ্ছে সাবস্ট্রেট টেম্পারেচার আর সোর্স টেম্পারেচার মধ্যে পার্থক্য।
আর প্রেসারের দ্বারা দেখাইতেছি, প্রেসারের সাথে আবার ইয়ের একটা কানেকশন আছে, এটা এটা ইম্পর্টেন্ট আছে। প্রেসারের সাথে মিন ফ্রি পথের সম্পর্ক। তো সম্পর্কটা হচ্ছে অনেকটা এরম যে এটা, হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে তুই জাস্ট এই এত কিছু করার দরকার নেই, জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে। ব্যাক প্রেসারের সাথে তোর মিন ফ্রি পথ হইতেছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে জিনিসটা এমন, যদি আমরা ব্যাক প্রেসার কমাই তাহলে মিন ফ্রি পথ বাড়াবো। এখন মিন ফ্রি পথ বলতে কি মিন করতেছে? মিন ফ্রি পথ বলতে মিন করতেছে যে এটা হচ্ছে আমার সাবস্ট্রেট, হচ্ছে টার্গেট। সো টার্গেট থেকে আমি যখন এটা এখানে নিব, এই থেকে এই পর্যন্ত যাওয়ার যে পথ সেটাই বেসিক্যালি মিন ফ্রি পথ। এখন যদি ধর আমি ব্যাক প্রেসারটা কমায় দিলাম, আর তাইলে আমার ল্যামডা অনেক বেড়ে যাবে, তাইলে কি হইলো, লাভ হইলো নাকি, মানে এপিডেক্সিয়াল পাবো যদি ল্যামডা বাড়ে? এটা তো সুবিধা আমার জন্য, কারণ মানে কোনো কলিশন টলিশন না হয়ে ডাইরেক্ট যায় পড়লো মিন ফ্রি পাথ হ্যাঁ বাড়লে। হ্যাঁ, বুঝি আমি। না, মিন ফ্রি মিন পাথ ফ্রি বাড়লে পাথ। সুবিধা হ্যাঁ না? হ্যাঁ, মানে আচ্ছা প্রমিত বল। মানে ল্যামডা বাড়লে তো অবশ্যই সুবিধা, ঠিকই তো আছে। ল্যামডা যদি বাড়ে তাহলে তোর ফিল্মটা ডিরেক্ট যায় পড়বে, আর সরি সরি, ফিল্ম না, আরে বাদ, অ্যাটমটা ডিরেক্ট যায় পড়বে। অ্যাটমটা যদি ডিরেক্ট যায় পড়ে তাহলে তো ভালো। কলিশন যত হুম। হবে দেখ, এটা হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ড না, দাঁড়া, এই অ্যানোটেট করাটা তো গ্যাঞ্জাম। এটা, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা। এখন তুই যদি ধর ডিরেক্ট চলে যাস তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে তুই কম সময় ব্যাকগ্রাউন্ডে থাকবি, রাইট? বাট তুই যদি ডিরেক্ট না যায়, মনে কর কারোর সাথে এখানে একটা অ্যাটম আছে, এর সাথে ধাক্কা খাইলি, এখানে একটা অ্যাটম আছে, এর সাথে ধাক্কা খেয়ে গেলি, তাহলে তুই বেশি সময় ধরে ব্যাকগ্রাউন্ডে থাকবি। ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি আছে ইম্পিউরিটি, তাই না? তো যদি তোর মিন ফ্রি পাথটা মানে ডিরেক্ট আমরা যাইতে পারি, তাইলে টাইম, মানে টাইম বা ডিরেক্ট যেতে পারলে বেসিক্যালি কলিশন হবে। সো কলিশন যদি কম হয় তাহলে আমার জন্য বেটার, আমি ডিরেক্ট ডিপোজিট হয়ে যেতে পারি। এই জন্য হুম। আমরা এখানে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে যদি আমার মিনফ্রি পাথটা বড় হয় আর ব্যাক প্রেশারটা কম হয় তাহলে আমার জন্য সুবিধা। সো এটা হচ্ছে আমার জন্য সবচাইতে ফেভারেবল কন্ডিশন। আমি ব্যাক প্রেশার কমায় দিব, মিনফ্রি পাথ বড় মিনফ্রি পাথ বাড়বে, যত বাড়বে আমার এই রিজিয়াল একটা ফিল্ম পাওয়ার চান্স তত বাড়বে, বুঝছো? বুঝছি বুঝছি। সো এটা হয়েছে এখানকার কাহিনী। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি আর কি আছে। উম, এটা, হ্যাঁ, এই গ্রাফটা মানে হিজিবিজি একটা গ্রাফ, এটার মধ্যে অনেক কিছু দেওয়ার ট্রাই করছে, বাট আসলে গ্রাফ দেখে কিছু বোঝা যায় না। বেসিক্যালি যেটা হচ্ছে, ধর তোর যদি প্রেশার, তো তুই যদি প্রেশার কমাস তাহলে যেটা হবে, মানে গ্রাফ দেখে কিছুই বোঝা যায় না। আমি মানে যদি ইন্টারপ্রেট করতে চাস আর কি, যদি তুই প্রেশার কমাস, প্রেশার কমাইলে, আমরা মাত্র দেখলাম প্রেশার কমাইলে মিন ফ্রি পাথটা বাড়বে, তাই না? মিন ফ্রি পাথ হিসেবে বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে প্রেশারের সাথে সম্পর্ক। আর যদি আমরা তোর ইনসিডেন্স রেট, তার মানে কি রেটে অ্যাটম গুলা পড়তেছে সেটা দেখি, তাহলে ইনসিডেন্স রেট যত বাড়বে তত বেশি বেশি অ্যাটম পড়বে, অ্যাটম যত বেশি পড়বে ডেন্সিটি তত বাড়বে, তাই না? তো এটাই হইতেছে যে এখানে ইনসিডেন্স রেট বাড়তেছে, এখানে ডেন্সিটিও বাড়তেছে। আর এখন ইনসিডেন্স রেট যদি বাড়ে তাইলে তোর মনোলার ফর্মেশন টাইম কমবে না? যত বেশি বেশি পড়বে, মানে যত তাড়াতাড়ি পড়বে, তাইলে তোর একটা লেয়ার ফর্ম করতে সময় কম লাগবে, তাই না? তো এই জন্য এই যে, হুম। তুই যদি ইনসিডেন্স রেট বাড়ায় দিস তাহলে লেয়ার ফর্ম করতে সময় কম লাগতেছে। আর ইনসিডেন্স রেটের সাথে মিন ফ্রি পাথের কোনো ডিরেক্ট কানেকশন নেই, বাট যদি কানেকশন করতে চাস তাহলে ইনসিডেন্ট রেট যদি বেশি হয় তাহলে মিন ফ্রি পাথটা কি হবে, কমে যাবে না? এর কারণ হইতেছে, ই- যদি তুই ইনসিডেন্স রেটটা বাড়ায় দেস তাইলে বেশি বেশি করে অ্যাটম একসাথে ছুটবে। সো বেশি বেশি হ্যাঁ অ্যাটম যদি হ্যাঁ, একসাথে ছুটে তাহলে এদের মধ্যে কলিশন হওয়ার চান্স বাড়বে। সো বেসিক্যালি কলিশন মিন হওয়ার ফ্রি চান্স পাথটা আছে। কম হয়ে যাবে, তাই না? হুম হুম, হুম। বুঝছি বুঝছি। সো এটা হচ্ছে এখানকার কাহিনী। আচ্ছা, তারপরে সেম ছবি। আচ্ছা, এখানে বেসিক্যালি কিছু নাই, এখানে জাস্ট দেখাতে চাইছে এখন ধর আমরা যে অপারেশনটা করবো আমাদের সোর্সটা কেমন হতে পারে। আমাদের সোর্সটা হতে পারে হচ্ছে একটা পয়েন্ট সোর্স, আমাদের সোর্সটা হতে পারে হচ্ছে একটা তোর স্মল স্মল প্লেনার এরিয়া সোর্স, সোর্স। মানে একটা সার্ফেস হতে পারে। হ্যাঁ, সো অনেক কিছু হইতে পারে। এটা যদি হয় তাইলে পয়েন্ট, যদি হয় তাহলে আইসোট্রপিক এমিশন হবে, স্মল হইলে আইডিয়াল কোসাইন হইতে পারে, অ্যানাইসোট্রপিক হইতে পারে। এসব কথাবার্তা বলা আছে, মানে কামের কিছু নাই আসলে। তারপরে যেটা আছে সেটা হইতেছে যে, হ্যাঁ, কই, হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোর, যদি একটা পয়েন্ট সোর্স হয় তাহলে ডিপোজিশন ফ্লাক্সটা কেমন। So আমরা এখন পর্যন্ত যেটা যেটা দেখছি সেটা হইতেছে, এক নম্বরে দেখছি তোর কি জানি ইম্পিউরিটি ফ্লাক্স, এরপরে দেখছি হচ্ছে ইভাপোরেশন ফ্লাক্স, এরপরে দেখছি হচ্ছে
ইভাপোরেশন রেট, তাই না? সো ইভাপোরেশন হওয়ার পর এটা যেতে হবে ডিপোজিশন হইতে হবে। সো ডিপোজিশনের জন্য তাহলে একটা ফ্লাক্স থাকবে, এটা হচ্ছে ডিপোজিশনের ফ্লাক্স। তো ডিপোজিশনের ফ্লাক্স তারা হিসাব করছে কেমনে, এটা একটু আলাদাভাবে হিসাব করছে আর কি, যে ফ্লাক্স হইতেছে বেসিক্যালি নাম্বার অফ অ্যাটমস পার এরিয়া সেকেন্ড, তাই না? হুম। তো এটা এটা যেটা করবে সেটা হইতেছে তোর বেসিক্যালি প্রথমে বাইর করবে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার সেকেন্ড। তো তাইলে নাম্বার অফ অ্যাটম পাইলে পার সেকেন্ড পাইলে, জাস্ট এরিয়াটা নাই, সো পরে এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিবে আর কি। সো এটা হচ্ছে ওদের এখানের সিস্টেম, প্রথমে নাম্বার অফ অ্যাটমস পার সেকেন্ড বাইর করে এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিবে, এই আর কি। সো নাম্বার অফ অ্যাটমস পার সেকেন্ড বাইর করার জন্য ওই যে এরিয়া ইন্টিগ্রাল করছে, কসেস ল মনে হয়। যাই হোক, এটা লাগবে না এদিকে তাই। তো যদি তো একটা হেমিস্ফিয়ার হয়, হেমিস্ফিয়ারের এরিয়া হচ্ছে 2πh², মানে বেসিক্যালি ওই যদি স্ফিয়ার হইতো তাহলে তো 4πr² হইতো, তাই না? সো তুই যেহেতু হেমিস্ফিয়ার নিছস মানে অর্ধেক নিছস, তাহলে 2πr², টু ওটাই পাই 2πh²। আর যদি হচ্ছে সোর্সটা পয়েন্ট সোর্স না হয়ে ওই যে কি জানি প্লেনার সোর্স হয়, তাইলে তখন হবে শুধু πh²। কেন হচ্ছে জানি না, ওটার মানে ফর্মুলা আছে, তো হোয়াট এভার, ওটার জন্য ওটা কি কোনো πh²। ছোট এই দুটার সার্কেলটাকে মধ্যে ধরে নিছে মনে হয় না? মোস্ট প্রবাবলি এটা অর্ধেক নিছে মানে। সো যেটাই হোক, বেসিক্যালি তোর এখানে বোঝার মতো জাস্ট এটাই, মানে তুই যদি পয়েন্ট সোর্স নেস তাইলে হচ্ছে তোর এরিয়াটা হবে এরকম, আর যদি কি প্লেনার সোর্স নেস তাহলে এরিয়াটা হবে হচ্ছে πh²। এখানে থাকার কথা কোনো একটা জায়গায়, এই তো এটা হচ্ছে 2πh², এটা হচ্ছে πh², পাই জাস্ট এইচ মানে স্কোয়ার πr² বেসিক্যালি। এদের মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই। আর 1 মিনিট। আচ্ছা, সো এটা আছে। এখন তুই যদি দেখোস তোর ডিপোজিশন ফ্লাক্সের এখানে এটা ফর্মুলাটা বাইর করছে। সো ফর্মুলা তো এই যে ফ্লাক্স বাই এরিয়া, ফ্লাক্স না, নাম্বার অফ অ্যাটমস ইভাপোরেটেড বাই এরিয়া, সো জাস্ট ওইটাই করছে ম্যাথ। এখন আমরা যেটা ওই গতকাল দেখছিলাম আর কি, সেটা হচ্ছে যে আর এর সাথে ওই এক্সপোনেনশিয়াল রিলেশনটা হচ্ছে ডমিনেন্ট রিলেশন। সো টি যদি বাড়ে, আমাদের সোর্স টেম্পারেচার যদি বাড়ে, তাহলে আর এটা বাড়বে, তাই না? কালকে হুম ওই ছিল এটা, সো এটা হচ্ছে হুম এটা। হুম হুম তো এখানেও তাহলে সেম হবে, মানে তুই যদি সোর্স টেম্পারেচার বাড়াইতে পারো তাহলে ডিপোজিশন রেট বাড়বে, যেহেতু আর ই আর এফ ডিপোজিশন একদম ডিরেক্টলি কানেক্টেড। সো যদি আমরা সোর্স টেম্পারেচার বাড়াই তাহলে আর ই বাড়বে, আর ই বাড়লে এফ ডিপোজিশন বাড়বে, এই তো শেষ। আর এখানে হচ্ছে তোর ওই যে ওখানে যেমন ইভাপোরেশন রেট ছিল, ঠিক সেম ভাবে এখানে একটা ডিপোজিশন রেট আছে। এসব ফর্মুলা মুখস্থ করলেই এনাফ, কিছু নাই এখানে, কোনো কেমনে কি আইসে আইসে কিছু দেখায়নি, জাস্ট ফর্মুলা একটা দিয়ে দিছে শেষ। এটার কোনো কাজও নাই, জাস্ট একটা ফর্মুলা দেয়া আছে এই। এখন তুই যদি মানে ইম্পিউরিটি ফ্র্যাকশন যদি বাইর করতে চাস তাহলে তুই এমনি বাইর করতে পারবি। এখন এটা বাইর করে কি হবে ওটার কোনো কথাবার্তা বলা নাই, জাস্ট তুই যদি বাইর করতে চাস ইম্পিউরিটির ফ্র্যাকশন কত করতে পারবি, এভাবে করতে পারবি আর কি এই। আচ্ছা, তারপরে ওই যে পয়েন্ট সোর্স হলে হেমিস্ফিয়ার হবে, স্মল এরিয়া সোর্স হলে স্ফিয়ার হবে, এসব কথাবার্তা বলা আছে। আর ওই ফর্মুলাটা দেয়া আছে এই, হুম স্ফিয়ার ধরে মনে হয় স্ফিয়ার অর্ধেক করছে, আর হেমিস্ফিয়ার যাই হোক 2πh² πh² সহজ হিসাব শেষ এখানে। আর এখানে জাস্ট ফর্মুলা গুলো আরেকবার দেয়া আছে, ওই যে আর ই যেটা আমরা কালকে দেখছিলাম সেটা আছে, মাত্র এফডি পজিশন দেখলাম সেটা আছে। এটা হচ্ছে পয়েন্ট এরিয়া সোর্সের জন্য 2πh² হবে, স্মলের জন্য πh² হবে, আর যে আর ডি যে ফর্মুলাটা দেখলাম সেটা আছে। সো বেসিক্যালি এখানে নেই এই পার্টটা, আর কিছু নেই, এই পার্টটা পুরোটাই ফর্মুলা বেসড, আর কিছু নেই এই আর কি। তো এটা হচ্ছে এটা। এখন এরপরের পার্টে যেটা আসে সেটা হচ্ছে তোর ইভাপোরেশন ডিপোজিশনের ডিটেলস আর কি, মানে এখানে স্টেপ স্টেপ কভারেজ কেমন হয়। সো ইভাপোরেশন ডিপোজিশনে অবশ্যই স্টেপ কভারেজ খারাপ হবে, এই তো এমএমও পড়াইছে, ওই যে ব্লাইন্ড হলে ভিতরে ঢুকতে পারে না, এইসব বংশন আছে। সো হুম ইভাপোরেশন ডিপোজিশনে স্টেপ কভারেজ খারাপ হবে, তার মানে ফিল্ম কোয়ালিটিও খারাপ হবে, অনেক জায়গাতে ফিল্ম পড়বে না, এসব এগুলা। আচ্ছা, অ্যাডভান্টেজ লাগবে না। এখন হচ্ছে হ্যাঁ, যদি তুই একটা হেটারোপিডিক্যাল ফিল্ম দেখোস তাহলে এখানে কি কি, মানে হেটারোপিডিক্যাল তো দরকার নাই, এমনিই হবে যে কোনো রকমের একটা ফিল্ম ফলাইতে গেলে এখানে কাইনেটিক্স এর মধ্যে যেসব মেকানিজম কাজ করবে, অ্যাবজর্পশন থাকবে, ডিসরপশন থাকবে, ডিফিউশন থাকবে, অ্যাটাচ থাকবে, ক্লাস্টার, যাই হোক এটা না। সেখানে ম্যাডাম একটা জিনিস দেখাইছে সেটা হচ্ছে লেজ, ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই যে এটা। তো সেটা হইতেছে
এইগুলা হইতেছে লেজ, এগুলা হইতেছে কিঙ্ক, এটা হচ্ছে টেরেস, টেরেস টেরেস, বা হ্যাঁ। সারফেস যেটাই কই না, হুম 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 যেটাই কই সমস্যা নাই। সো এটা হচ্ছে এটা, so এই তিনটা পজিশন একটু বুঝতে হবে। এখন তুই যদি সারফেস হিসেবে কনসিডার করিস, তারপর তিনটা সারফেস কইছে, একটা হচ্ছে রাফ সারফেস, একটা হচ্ছে স্মুথ সারফেস, আর একটা হচ্ছে তোর ভিসিনাল সারফেস। তো ভিসিনাল সারফেস হচ্ছে যেসব সারফেসে লেজ আছে, তাই না? সো এই যে এখানে হুম এটা লেজ আছে, এটা একটা ভিসিনাল সারফেস, এটা একটা ভিসিনাল সারফেস, এটা একটা ভিসিনাল সারফেস, এগুলো সবগুলো একটা ভিসিনাল সারফেস। এখন যদি আমরা এই সারফেসটার কথা ভাবি, এই যে ধর এটা, এই সারফেসটা, এই সারফেসটা কিন্তু স্মুথ, তাই না? তো স্মুথ যদি হয় তাহলে সেটা হচ্ছে ওই যে অ্যাটমিক্যালি স্মুথ বা সিঙ্গুলার সারফেস। আর যদি এটা রাফ হয়, মানে ধর এখানে যদি এই যে এখানে এখানে অনেকগুলো অ্যাটম বসছে না, তাহলে এটা আবার রাফ হয়ে যাবে। রাফ হয়ে গেলে ওইটা হইলো আবার রাফ সারফেস। তাহলে সারফেস হচ্ছে বেসিক্যালি রাফ, স্মুথ, আর হচ্ছে ভিসিনাল। এই তিন ভিসিনাল। রকমের সারফেস হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে জাস্ট মেকানিজম আছে, যেমন এতে হইতেছে একটা অ্যাটম সারফেসে বসলো, বি তে হইতেছে একটা অ্যাটম লেজে বসলো, সি তে হচ্ছে একটা অ্যাটম কিঙ্কে বসলো, ডি হচ্ছে একটা অ্যাটম অলরেডি বসে গেছে, এটাকে অ্যাড অ্যাটম বলে, অ্যাড অ্যাটমটা যায় বসলো কিঙ্কে, এটা হচ্ছে অ্যাড অ্যাটমটা যায় বসলো লেজে, লেজে। এটা হচ্ছে অ্যাড অ্যাটম, অ্যাড অ্যাটমটা লেজ থেকে কিঙ্কে যাইতেছে। তো এইসব কথাবার্তা জাস্ট একটা ছবির মধ্যে দেখানো আছে এই। আচ্ছা, এখন তুই এটাতে যাস, সেটা হচ্ছে হ্যাঁ, যেটা থেকে ভ্যালোসিটির যে ব্যাপারটা, মানে যেখান থেকে ভ্যালোসিটিতে উনি গেছে আর কি, সেটা হইতেছে যে ধর যদি তার একটা ইকুইলিব্রিয়াম স্টেট থাকে, তাইলে মনে কর 10টা অ্যাটম যাইতে পারতো 1 সেকেন্ডে। এখন যদি ধর অ্যাকচুয়ালিতে যদি 12টা অ্যাটম যায়, তাইলে আমাদের যেই ভ্যালোসিটি, ভ্যালোসিটি তাইলে বেসিক্যালি কত হবে? ভ্যালোসিটি, নেট ভ্যালোসিটিটা 2 মিটার পার সেকেন্ড হবে না? মানে মনে কর ইকুইলিব্রিয়াম স্টেট 10 হয়েছিল, আর আমি এখন যেমনি যেই কন্ডিশন গুলো দিছি, এই কন্ডিশনে 12 হইতেছে, তাইলে জাস্ট বিয়োগ করলে তো আমি পাওয়া যাবো, তাই না? নেট হুম ভ্যালোসিটিটা আর কি, নেট ভ্যালোসিটি, নট এই অবস্থায় কত সেটা নেট ভ্যালোসিটি। তো এখানে ওইটাই দেখা গেছে। ধর প্রথমে এটা এটা বুঝ, তারপর উপরে যাইলে হবে। তো এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি, আর এগুলো হচ্ছে ফ্লাক্স। এখন এখানে কি কি ফ্লাক্স? এই ফ্লাক্সটা কিন্তু ইমপিউরিটি ফ্লাক্স না, যদিও এফআই লিখছে, এটা কিন্তু ইমপিউরিটি ফ্লাক্স না, এটা এটা হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট ফ্লাক্স, ইনসিডেন্ট তাহলে এটা বলছিল বারবার। সো ইনসিডেন্ট ফ্লাক্স হচ্ছে বেসিক্যালি তোর এখান থেকে যে এখানে পড়বে, সো পড়ার জন্য যে ফ্লাক্সটা সেটা ইনসিডেন্ট ফ্লাক্স। এখন এটা কিন্তু কারেক্ট না, দেখ এখান থেকে এখানে যে যে পড়বে এই ফ্লাক্সটা আমরা তখন দেখি ডিপোজিশন ফ্লাক্স বলতেছিলাম না, ডিপোজিশন ফ্লাক্স। হুম কিন্তু এখন আবার এটা বলছে ইনসিডেন্ট ফ্লাক্স, তাহলে ইনসিডেন্ট ফ্লাক্স আর ডিপোজিশন ফ্লাক্সের মধ্যে পার্থক্যটা কোথায়? ইনসিডেন্ট ফ্লাক্স হচ্ছে, ইনসিডেন্ট ফ্লাক্স মানে এখানে তোর মানে আমার যে সোর্স আছে, সোর্সের অ্যাটমটাও আমি আছি, আবার আমার যে ইম্পিউরিটি আছে ইম্পিউরিটিটাও আছে। তার মানে ইনসিডেন্ট বলতে বুঝাইতেছে সবকিছু, যে আমার যে অ্যাটমটা আমি চাই সেটাও, সাথে ইম্পিউরিটি, ওই দুটা মিলে হচ্ছে ইনসিডেন্ট ফ্লাক্স। আর ইকুইলিব্রিয়াম ফ্লাক্স হইতেছে ইকুইলিব্রিয়াম অবস্থা যেটা পড়তে, এটা তো খুবই ইজি, ইকুইলিব্রিয়াম অবস্থা যে ফ্লাক্সটা হইতো যেটা পড়তো সেটা। আর ইনসিডেন্ট ফ্লাক্স হবে আমার অ্যাটমও আছে সাথে ইম্পিউরিটি আছে, দুইটা মিলে হবে ইনসিডেন্ট ফ্লাক্স। তাইলে আমার যদি আমার একটা নেট ভেলোসিটি পাইতে হয়, তাহলে অবশ্যই ইনসিডেন্ট ফ্লাক্সটা বেশি হইতে হবে না? তুই যদি ইনসিডেন্ট ফ্লাক্স বেশি না হয় ইকুইলিব্রিয়ামের চাইতে, তাহলে তো তুই ডানে থাকতে পারবি না, ইকুইলিব্রিয়াম বামে থাকবি, তাই না? বামে থাকলে তো হুম হবে না, উল্টা দিকে হবে। আমরা যদি ওই লাসাতলের অনুযায়ী ডানে থাকতে চাই, তাইলে ফরওয়ার্ড ডিরেকশন যদি করাতে চাই, তাহলে অবশ্যই এটা বেশি হইতে হবে। সো বেশি হওয়ার কারণেই বিয়োগটা হয়েছে। এখন আয়, আমরা ফ্লাক্সের মধ্যে দেখছিলাম তো দুইটা জিনিস আমাদের কনসিডার করতে, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে টেম্পারেচার। তো যেহেতু আমাদের ইনসিডেন্ট ফ্লাক্স, ইনসিডেন্ট ফ্লাক্সের মধ্যে কিন্তু তোর মানে সোর্সের অ্যাটম গুলো আছে, সাথে ইম্পিউরিটি আছে, তাহলে আমাদের প্রেশার কোনটা দিতে হবে? এর এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম প্রেশার নিতে পারবো না, আবার এখানে আমি ব্যাক প্রেশার নিতে পারবো না, তাই না? ব্যাক হুম প্রেশার হচ্ছে ইম্পিউরিটির জন্য, ইকুইলিব্রিয়াম প্রেশার হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়, তাহলে এখানে অবশ্যই অন্য একটা প্রেশার আসবে। সো এটার নাম দিছে আর কি অ্যাকচুয়াল প্রেশার, যে যে প্রেশারটা আমি অ্যাপ্লাই করতেছি আসলে সেটা। আচ্ছা, তাহলে টেম্পারেচারটা কোনটা হবে? টেম্পারেচারটা কার হবে? টেম্পারেচারটা অবশ্যই তাহলে মানে সিস্টেমের যে টেম্পারেচার আর কি, মানে আমার পুরো সিস্টেমের যে টেম্পারেচার, অ্যাকচুয়ালি যে টেম্পারেচার সেটাই হওয়ার কথা। তো এটা এখানে হুম লেখা নাই, জাস্ট টি দিয়ে রাখা দিছে, তো সমস্যা নেই। আচ্ছা, আর এখন এটা হচ্ছে এফ ই যেটা এটা মনে হচ্ছে কি জানি ইকুইলিব্রিয়াম ফ্লাক্স। হ্যাঁ, তো ইকুইলিব্রিয়াম ফ্লাক্সের জন্য প্রেসার ইকুইলিব্রিয়াম হবে, টেম্পারেচারটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার হবে, অবশ্যই দুটো টেম্পারেচার সেম ধরছে মনে হয়।
সেম ধরছে, হ্যাঁ টেম্পারেচার সেম রেখে জাস্ট প্রেশার চেঞ্জ করছে, মানে ওই কেসটা কনসিডার করতেছে। তো তুই তাহলে বিয়োগ করবি, বিয়োগ করলে ভেলোসিটিটা পাবি। সো ভেলোসিটিটা দেখতে অনেকটা এরকম হবে। এখন এখানে ইম্পর্টেন্ট আসলে এগুলো কোনোটাই না, এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস টার্মটা হলো এটা পি মাইনাস পি ইকিউ। তো পি মানে হচ্ছে পি অ্যাকচুয়াল, কি লেখে, পি অ্যাকচুয়াল মাইনাস পি ইকুইলিব্রিয়াম, এই টার্মটা ইম্পর্টেন্ট। তো তাইলে পুরা মানে কত ভেলোসিটি পাবি সেটা বেসিক্যালি এই জিনিসটার উপর ডিপেন্ড করতেছে না। আমার যদি ভেলোসিটি বেশি হইতে হয় তাহলে অবশ্যই পি এটা অনেক বড় হইতে হবে, রাইট? পি পি যেটা অ্যাকচুয়াল ওইটা বড় হইতে হবে আর কি অনেক, হ্যাঁ এটা মানে অনেক পি এ বড় যেটা হইতে হবে। তো অ্যাটমসফেরিক্স যেটা আর কি ওইটা। হ্যাঁ অ্যাটমসফিয়ারিক না, তো অ্যাকচুয়াল প্রেশার, অ্যাটমসফিয়ারিক অ্যাকচুয়ালি, না, আচ্ছা সরি, ওকে, পি অ্যাকচুয়ালটা বড় হইতে হবে, হ্যাঁ। অ্যাকচুয়াল প্রেশার, হ্যাঁ। সো এটা হচ্ছে এটা। সো এটা যদি বড় হইতে হয়, এখন দেখ মানে যদি এমনি তো বোঝা যায়, কিন্তু এটা যদি আমরা গ্রেডিয়েন্টে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য আর কি বোঝার সুবিধা, মানে সবকিছু তো বেসিক্যালি ম্যাটেরিয়াল সায়েন্সে গ্রেডিয়েন্ট দিয়ে করে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট, এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো আমরা প্রেশার গ্রেডিয়েন্টে নিয়ে যাবো এখন, এটা প্রেশার গ্রেডিয়েন্ট একটা এক্সট্রা নাম দিছে। তো কি বুঝছো? আমি মনে হয় অনেক ফাস্ট কইতেছি। না বুঝলে কইস ভাই। আচ্ছা, সো এটা হইছে এটা, হ্যাঁ। এখন তুই যদি এটা গ্রেডিয়েন্টে কনভার্ট করস, তো গ্রেডিয়েন্টটা ছিল পি অ্যাকচুয়াল মাইনাস পি ইকুইলিব্রিয়াম, এটা ছিল তোর যেটা ছিল। সো গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য তুই এটা পি অ্যাকচুয়াল দিয়ে পি ইকুইলিব্রিয়াম দিয়ে ভাগ দিবি, সরি পি ইকুইলিব্রিয়াম দিয়ে ভাগ দিবি। সো এই গ্রেডিয়েন্টটার নাম আমি দিছে আলফা এস এস, সুপার স্যাচুরেশন। যেটা আসলে এক্সট্রা কিছু মিন করে না, মিন করে হচ্ছে তুই যদি প্রেসার বেশি দিস। দেখ সুপার স্যাচুরেশন জিনিসটা কি, তার মানে কোন একটা জায়গায় যে যত থাকতে পারে তার চাইতে বেশি আছে, তাই না? সুপার স্যাচুরেটেড সলিউশন, এটাই তো মিন করে হুম। এস এস। এখন ধর বেশি দিস তাহলে কি হবে? ডিপোজিশন বেশি হবে না? সো ডিপোজিশন যদি বেশি হয় তাইলে যতটুক নর্মাল অবস্থা হওয়ার কথা তার চাইতে এখন বেশি ডিপোজিট হবে না? মানে জিনিসটা কি বুঝছস? ধর নর্মাল অবস্থায় আমার, ধর নর্মাল প্রেশার মনে কর 1 অ্যাটমসফিয়ার। তো 1 অ্যাটমসফিয়ারে সেকেন্ডে 2টা অ্যাটম ডিপোজিশন হয়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার প্রেশার বাড়ায় মনে করে দিলাম 2 অ্যাটমসফিয়ার। তাইলে এখন 1 সেকেন্ডে মনে কর 5টা অ্যাটম ডিপোজিটেড হয়। তাহলে নর্মালি যেটা হওয়ার কথা ছিল তার চাইতে এখন অনেক বেশি ডিপোজিটেড হবে না? হুম। তো বেসিক্যালি নর্মালের চাইতে বেশি হইলেই তো এটা আমরা কি বলি, সুপার স্যাচুরেশন বলি না? তাইলে এখানে বেসিক্যালি ওটাই মিন করতেছে আর কি, যে তুই যদি প্রেশারটা বেশি দাস তাইলে তোর অনেক বেশি পরিমাণে অ্যাটম যাই ডিপোজিট হবে। আর এই বেশি অ্যাটম ডিপোজিট হওয়াটাই বেসিক্যালি সুপার স্যাচুরেশন, এটা বুঝছস? এটা পরে অনেক লাগবে সুপার স্যাচুরেশন জিনিসটা। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, so এটা হচ্ছে সুপার স্যাচুরেশন। এখন ধর তুই যদি আম, হ্যাঁ, তো এটা আমরা ডিফাইন করে ফেললাম, তাহলে এটা হচ্ছে আমাদের সুপার স্যাচুরেশন। তো এটা যদি তুই ইকুয়েশন আনতে পারিস খুব ইজিলি আনতে পারবি, ওখানে জাস্ট একটা পি ইকুইলিব্রিয়াম দিয়ে ভাগ দিতে হইছে আলফা এস আনার জন্য। তার মানে আমি যদি ওই ইকুয়েশনের মধ্যে আলফা এস এস নিয়ে আসি, শুধু একটা পি ইকুইলিব্রিয়াম দিয়ে যেহেতু ভাগ ছিল একটা গুণ দিয়ে দিব, তাই না? হুম। ব্যালেন্স হুম। করে দিব। হুম। সো এটাই আর কি। তার মানে এখন কি দাঁড়াইলো দেখ, আমরা তাহলে যেটা বুঝলাম সেটা হইতেছে যে যদি আমার পি অ্যাকচুয়াল বাড়ে, পি অ্যাকচুয়াল যদি বাড়ে তাহলে কি আলফা এস এস বাড়বে, রাইট? আলফা এস এস সুপার স্যাচুরেশন যদি বাড়ে তাইলে তোর ফিল্ম ডিপোজিশন কি বেশি হবে না কম হবে? বেশি হবে। সুপার স্যাচুরেশন বাড়লে তো বেশি হবে। বেশি হবে। ডিপোজিশন যদি বেশি হয় তাহলে ভ্যালোসিটি বেশি হবে না কম হবে? ভ্যালোসিটি মানে গ্রোথ ভ্যালোসিটি, গ্রোথ তাড়াতাড়ি গ্রো ভেলোসিটি করবে। বেশি। হুম। হ্যাঁ, বেসিক্যালি এই জিনিসটাই, যদি আমাদের গ্রাফটা প্রেসার বাড়ে বুঝছি। তাহলে স্যাচুরেশন বেশি হবে, স্যাচুরেশন বেশি হলে ডিপোজিশন বেশি হবে, ডিপোজিশন বেশি হলে গ্রোথ ভ্যালোসিটি বেশি হবে, মানে কি তাড়াতাড়ি গ্রো করবে, এটাই। আচ্ছা, তাইলে এটা হচ্ছে এখানকার ব্যাপার। এখন এই যে তাইলে আমাদের যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনটা তো একদম ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তার মানে আমরা ওয়াই সমান এম এক্স এর মতো একটা গ্রাফ পাবো। যে গ্রাফটা বলতেছে নর্মাল গ্রোথ, এটা আমরা নর্মাল গ্রোথ না মনে রেখে জাস্ট বলতে পারি এটা হচ্ছে রাফ সারফেসের জন্য হবে। কারণ এই যে ইকুয়েশনটা দেখাইছে এটা অনলি পসিবল যখন রাফ সারফেস হবে। এখন কেন এটা অনলি রাফ সারফেসের জন্য পসিবল, এটা মানে একটা ইন্টারপ্রিটেশন একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে দেখ, তুই সুপার স্যাচুরেশন কখন পাই বলতো? সুপার স্যাচুরেশন কি রাফ সারফেস পাওয়া পসিবল? মানে আচ্ছা রাফ সারফেস বাদ, মানে সুপার স্যাচুরেশন মানে কি? অনেক বেশি অ্যাটম পড়ে গেছে না? হুম।
তো অনেক বেশি অ্যাটম যদি পড়ে তাহলে তো সারফেসটা কেমন থাকবে, রাফ থাকবে না স্মুথ থাকবে? রাফ রাফ। রাফ। রাফ হবে। তাহলে অবশ্যই ইকুয়েশনটা কার জন্য প্রযোজ্য হবে? রাফ সারফেসের জন্য। এক্স্যাক্ট। সো মানে ইন্টারপ্রিটেশন আর কি এটা, তুই চাইলে এমনি বুঝতে পারোস যে এই কোয়েশনটা কেন রাফের জন্যই প্রযোজ্য, কেন এটা সিঙ্গুলার বা বিসিনেলের জন্য প্রযোজ্য না। কারণ এই কোয়েশনটার ফুল মানে মিনিংটা আসতেছে সুপারসেচুরেশন থেকে। তো সুপারসেচুরেশন হয়ই যখন আমরা অনেকগুলা লেয়ার পরে, রাইট? সেটাই তো সুপারসেচুরেশন। তো সুপারসেচুরেশন হইতে গেলে অবশ্যই আমার সার্ফেসটা রাফই হবে। সো এই আর কি, এই জন্য এই কোয়েশনটা অনলি অ্যান্ড অনলি রাফ সারফেসের জন্য প্রযোজ্য। তুই সিঙ্গুলার সারফেস মানে স্মুথ সারফেস বা ভিসিনাল সারফেসের জন্য চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবি না। তো এটা একটা ডিপেন্ডেন্স বা যেটা বলি স্ট্যান্ডার্ড ধরতে পারি, এটা এটা পরে যে অনেক কাজে আসবে। So, এটা গেল। তাইলে এবার যদি আমরা পরে যাই, এটা একটু পরে, এটা হঠাৎ করে দিলে তো সমস্যা। আচ্ছা, দাঁড়া একটা মিনিট। আচ্ছা, তাইলে দেখ, এখন যেটা হবে সেটা হইতেছে তুই যদি এটা তো না, ওই এগুলা, হ্যাঁ। তো এখন আমরা যদি দেখি আমাদের অ্যাটমিক ডিফিউশন, হ্যাঁ ঠিক আছে। অ্যাটমিক ডিফিউশন যদি তুই দেখোস তাইলে এটা ডিফিউশনের একদম বেসিক কার্ভ, যে আমি যদি একটা অ্যাটম এখান থেকে এখানে যাইতে হয় তাহলে ডিফিউশন হবে, সারফেস ডিফিউশন হইতে হবে। সারফেস ডিফিউশনের এটা হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, তো এটা তো আমরা জানি। আর এখানে একটা ইম্পর্টেন্ট ইয়ে হইতেছে অ্যাড অ্যাটম রেসিডেন্স টাইম, মানে একটা অ্যাটম, একটা অ্যাড অ্যাটম আর কি, মানে অ্যাটমটা এখানে বসলে তো অ্যাড অ্যাটম হবে। সো মনে করি এটা এখানে বসে গেছে, বসে যাওয়ার পরে এটা দুইটা জিনিস হতে পারে। একটা হতে পারে আমার এই অ্যাটমটা ডিজলভ হয়ে যেতে পারে, মানে মনে কর তোর টেম্পারেচার, টেম্পারেচার মনে কর 300 কেলভিন। তো 300 কেলভিন পর্যন্ত, সাপোজ 300 কেলভিন হইতেছে আমার থ্রেশহোল্ড, এই টেম্পারেচার পর্যন্ত যদি আমি কন্ট্রোল করতে পারি আমার ফিল্মটা এপিটেক্সিয়াল হবে, ঠিক আছে? আচ্ছা। এখন মনে কর আমার টেম্পারেচারটা হয়ে গেছে 315, তাইলে ফিল্মটা 300-তে এপিটেক্সিয়াল করতে পারতো। তার মানে ধর আমার এই সাইটে অ্যাটমটা বসানো লাগতো, 300-তে এই সাইডে অ্যাটমটা বসতে পারতো। কিন্তু এখন হুম। যদি আমি 315-তে চলে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই সাইডে অ্যাটমটা বসবে কিন্তু সাথে কিছু এক্সেস এনার্জি পাবে না? হ্যাঁ। সো এক্সেস এনার্জি যদি পাই তাহলে আমার অ্যাটমটা এই সাইডে তো বসবে ঠিক আছে, কিন্তু বাকি এনার্জিটা কই যাবে? সে কি ট্রান্সফার করার মতো কাউকে পাবে? পাশে তো আর ট্রান্সফার করে না, অ্যাটমের মধ্যে যে ছোট্ট এনার্জি আছে সেটা অ্যাটমের মধ্যেই থাকবে। সেই এনার্জিটা তো তারে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অ্যাটমটা থাকতে পারবে না, অ্যাটমটা উড়ে যেতে হবে, ইভাপোরেটেড হয়ে যেতে হবে, মানে ডিজলভ হয়ে যেতে হবে যেটা বলে আর কি। তাইলে যেটা হবে সেটা হচ্ছে তুই অ্যাটমটা তৈরি হয়ে, মানে আগে অ্যাডাটম হইতে হবে, প্রথম হচ্ছে অ্যাডাটম হইতে হবে। অ্যাডাটম হওয়ার পর ডিজলভ হওয়ার আগ পর্যন্ত যতটা সময় সে সিস্টেমে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি রেসিডেন্স টাইম। এটা কি বুঝছোস? একটু আবার বল মামা অ্যাডাটম এই হওয়াটা জিনিসটা। ইম্পর্টেন্ট। জিনিসটা হইতেছে মানে মনে কর তোর এটা হচ্ছে একটা সাইট, হ্যাঁ? So, একটা অ্যাটম মনে কর এখানে আছে। হুম। তো এই অ্যাটমটা প্রথমে হচ্ছে সাইটে বসতে হবে, এটা বুঝছোস তো? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। মানে অ্যাটমটা নিউক্লিয়েশন হবে, গ্রোথ হবে, সাইটে বসছে। তো সাইটে বসে যাওয়ার পর এই সাইটের টেম্পারেচার না 315 নাকি? এই সাইটের তো 315 টেম্পারেচার। হ হ, 300 লাগতো তো এখন 315, কিছু এক্সেস এনার্জি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই সাইটে বসার পরই তো সে ডিজলভড হবে। এখন ডিজলভটা কি সাথে সাথে হবে নাকি কিছু সময় পরে হবে? কারণ ধর তুই এখানে বসলি, 315 কেলভিন তো, মানে তার ভিতরে ট্রান্সফার হইতে হবে তাই না? ট্রান্সফার যদি একটু সময় লাগবে না? সো ওই ট্রান্সফার হওয়ার যে সময়টা, মানে যেই সময় পর্যন্ত সে ডিজলভ হবে না, হ্যাঁ। বা অন্যভাবে বললে আমরা বলতে পারি বসার পর যেই সময় পর ডিজলভ হয়ে যাবে, বুঝছোস? হুম। সেটা হচ্ছে অ্যাডাল্ট রেসিডেন্স টাইম। মানে মনে করি আমি এখানে বসছি, বসার 3 সেকেন্ড পরে আমি ডিজলভ হয়ে গেলাম, তাহলে ওই তিন এই সেকেন্ডটা 3 হইলো, সেকেন্ড হচ্ছে রেসিডেন্স টাইম।
এখন ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে যে মানে বসতে হবে আগে, অ্যাড অ্যাটম হইতে হবে, তারপর রেসিডেন্স টাইম হবে। এখন এটা নিউক্লিয়েশন হবে, গ্রোথ হবে, বসবে, ডিজলভ হবে, তার জন্য মনে কর 7 সেকেন্ড সময় লাগলো। 7 সেকেন্ড কিন্তু তার রেসিডেন্স টাইম না। রেসিডেন্স টাইম হচ্ছে অ্যাড অ্যাটম হওয়ার পরে যে 3 সেকেন্ড সেটা, বুঝছো? বেসিক্যালি হুম কাহিনী হইতেছে আমি একটা চেয়ারে বসছি, চেয়ার থেকে উঠা যাবো, এখন চেয়ারের মধ্যে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ টাইম। ওকে, আচ্ছা টাইম মনে হয় 9 মিনিট আছে, যাক লাগলে পরে আবার দিস। তো পরে যেটা আছে আর কি, রেসিডেন্স টাইম আমরা বুঝলাম। হ্যাঁ, সো রেসিডেন্স টাইমের জন্য আমরা আসলে একটা ইকুয়েশন পাইছি ইয়ের মতোই, ওই কি জানি ডিফিউশন এটার মতোই, ডি সমান ডি নট এক্সপোনেনশিয়াল। এখানে শুধু ইয়েটা হচ্ছে, এখানে মাথায় রাখবে এখানে একটা প্লাস, এখানে কিন্তু মাইনাস নাই, এটা প্লাস। আচ্ছা, তো এটা তো আমরা আমাদের খুব কমন ব্যাপার। আর এখানে আমরা জানি যে টেম্পারেচার বাড়লে ডিফিউশন বাড়ে। আর এখানে তাহলে কি হবে, টেম্পারেচার বাড়লে কি মানে সব বাদ, ইকুয়েশন বাদ দে, তো টেম্পারেচার বাড়লে হিসেব বেশি সময় থাকবে না কম সময় থাকবে? ডিসঅর্পশন হওয়ার যে টাইমটা এটা কমে যাবে না? কম সময় থাকবে। এক্সেস এনার্জি, হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি সময়, কম কম সময় কম থাকবে। সময় হ্যাঁ কম সময় তো, কারণ এই যে আমরা যেটা করলাম, ধর যদি আমার 300 জায়গায় 315 হইলে যদি 3 সেকেন্ড লাগে, 300 জায়গায় 350 হইলে তাহলে 2 সেকেন্ড লাগবে না? 400 হইলে তাহলে 1 সেকেন্ড লাগবে না? তার হুম। মানে টি সাব যদি বাড়ে, তাইলে মানে টি সাব বাড়লে এই টিটা কমতে হবে, যদি কমতে হয় তাহলে এখানে মাইনাসটা আসতে পারবে না। সো এভাবে আর কি, মানে এমনি ইকুয়েশন গুলো তো এমনি আনে। এটা হচ্ছে এটা। এখন এগুলার কাজ কি, এগুলা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ইকুয়েশন গুলো বানাইছে, এগুলো না, এটাও তো না, কি রে, দাঁড়া দাঁড়া বাইর করি, হ্যাঁ এটা। So, এখন আমরা এটা দিয়ে তাহলে কি বুঝবো, সেটা হইতেছে যে তুই প্রথমে গ্রাফটারে 2 ভাগে ভাগ কর। এটা হচ্ছে তোর 1/t সাব, তার মানে আমি যদি এইদিকে যাই আমার টেম্পারেচার কি কমবে, রাইট? নাকি বাড়বে? কমবে, হ্যাঁ ঠিক আছে, কমবে কমবে। টি কমে। তাহলে এখানে টি হচ্ছে ম্যাক্সিমাম, এখানে টি হচ্ছে মিনিমাম। এখন যদি তোর টি ম্যাক্সিমাম হয় তাহলে কি অ্যাটমটা ডিসঅলভড হবে নাকি ডিফিউশনটা ঠিক মতো হবে, জিনিসটা বুঝিস। আগে আগে তোর আমি যে জিনিসটা বুঝাই দিই সেটা হচ্ছে যে তুই টেম্পারেচার বাড়াবি, বাড়াইলে অবশ্যই ডিফিউশন বাড়বে, রাইট? ডিফিউশন বাড়বে। সো ডিফিউশন বাড়তে 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 সুন্দর মতো সাইডে যাওয়া বসলো, কিন্তু তুই যদি টেম্পারেচার এখনো বাড়াইতে থাকোস তাহলে ডিফিউশন হয়ে গেছে, কিন্তু ওই যে এক্সেস এনার্জির কারণে এবার ডিফিউশন তো হয়েছে, কিন্তু এরপরে এবার ডিসঅর্পশন শুরু হয়ে যাবে, বুঝছস তো কাহিনী কি? টেম্পারেচার বাড়াইলে দুইটাই হবে, একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত বাড়াইলে খুব ভালো ডিফিউশন পাবি, কিন্তু যদি আরো বাড়াইতে থাকোস তাহলে কিন্তু এবার যেটা চাইতেছো সেটা হয়ে এক্সেস এনার্জি হয়ে যাবে, তখন কিন্তু আবার ডিজলভ হয়ে যাবে, হিসাব বুঝছস তো? তো এবার যদি টি ম্যাক্স হয় তাহলে কি হবে, এটা কি ডিফিউশন হবে নাকি ডিসঅর্পশন হবে? টি ম্যাক্স ডিসঅর্পশন হলে হবে। ডিসঅর্পশন হবে না? ডিসঅর্পশনই হওয়ার কথা না, কারণ টি ম্যাক্স তো একটা হ্যাঁ সার্টেন। ডিসঅর্পশনই তো হবে, হ্যাঁ সেটাই বলতেছি, ডিসঅর্পশনই তো হবে। মনে কর হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তো থ্রেশহোল্ড, এটা হচ্ছে থ্রেশহোল্ড, তো এটা যদি তো থ্রেশহোল্ড হয় তাহলে তুই এদিকে যদি থাকোস তার মানে তুই কি এক্সেস দিতেছস না? এক্সেস মানে তো ডিসঅর্বড হবে, রাইট? হুম সো হুম। তুই যদি এই সাইডে থাকোস তাহলে ডিসঅর্পশন হয়ে যাবে। এখন তুই যদি এই দিক থেকে এই দিকে যাস তাহলে ভালো, ডিসঅর্বড হলো না, অ্যাটম গুলো গ্রো করবে। কিন্তু আমাদের মানে এপিরিক্সিয়াল হওয়ার জন্য কি হইতে হয়, অ্যাটমটা জায়গায় যেয়ে বসতে হবে না? তো বসার জন্য তো এনার্জি লাগবে। এখন আমি যদি এই লাইন থেকে ধর এখানে চলে আসছি এখানে, তাহলে কি এখন আর আমি এনাফ এনার্জি প্রোভাইড করতে পারবো যে সাইডে যেয়ে বসবে? না, এখন তো তাও তো ডিফিউশনই পারবো না। ঠিক মতো হবে না। সেটাই। সো আমাদের সুইট স্পট হচ্ছে ধর এর দোষ, বা যেটুকুই হোক মানে এরকম একটা স্পট হচ্ছে সুইট স্পট। এর বাইরে যেটা হবে সেটা হচ্ছে ক্লাস্টারিং হবে, এখানে এটাই লিখছে আর কি, আর এরকম ক্লাস্টারিং হয়, মানে এই দিকটায় ক্লাস্টারিং হবে, এই দিকটা ডিসঅর্পশন হবে, আর মাঝখানে সামান্য একটু স্পট হচ্ছে সুইট স্পট। তো এই স্পটটাতে আমার ইয়ে হওয়ার চান্স বেশি, এপিডিক্সিয়াল হওয়ার চান্স বেশি। তাহলে এটা থেকে আমরা যেটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে কিভাবে আমরা একটা এপিডিক্সিয়াল ফিল্ম বানাইতে পারবো যেটা ডিসঅর্ব হবে না, মানে ডিসঅর্পশন কন্ট্রোল করে বানাইতে হবে। তো এখানে এটা আছে, এটাই কালকে মনে হয় ক্লাসে ছিল, যেটা হুম বলছিলাম। সো এটা হচ্ছে এটা। এখন যদি আমরা পরেরটাতে যাই, সো পরেরটা কি জানি পাইছে এরপর, হ্যাঁ,
সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিসরাপশন লিমিটেড রিজিম। তার মানে আমরা ওই লাইনের এদিকে আছি। ডিসরাপশনের জন্য আমরা যদি দেখি, সো ডিফিউশন ডিস্টেন্স যেটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডিসরপশনের ডিফিউশন ডিস্টেন্স, বুঝিস কিন্তু এটা এই এটা আর সিগমা, সিগমা না ডেল কয়টা রে? যাই হোক, ডেল অ্যাড অ্যাটম, এই দুইটার মধ্যে কিন্তু এই দুটো কিন্তু পুরো ডিফারেন্ট জিনিস, বুঝিস? আগে দেখ, ধর তুই টেম্পারেচার বাড়াইলি, তাই না? টেম্পারেচার বাড়াইলে ডিফিউশন কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা না? হুম তাহলে ডিফিউশন ডিস্টেন্স বেশি হওয়ার কথা। সো বেসিক্যালি টেম্পারেচার যদি বাড়ায় তাহলে সিগমা অ্যাডাটমের যেটা ডিফিউশন ডিস্টেন্স সেটা বাড়বে, এটা তো বুঝছস। এখন যদি আমি টেম্পারেচারটা বাড়াই, ডিসঅর্পশনের ডিস্টেন্সটা কি বাড়বে না কমবে? ডিসরপশনের ডিস্টেন্স তাহলে কমে যাওয়ার কথা। কমবে, খুবই ঘন ঘন ডিসরাপশন হইতেছে, সো কমার কথা। হ্যাঁ, কমবে। হ্যাঁ, ডিসঅর্পশন ডিস্টেন্স তো অবশ্যই কমবে, কারণ তুই যদি টেম্পারেচার বেশি দাস তাহলে সেটা যত বেশি দিবি কম ডিস্টেন্স, মানে তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাবে, বেশি ডিস্টেন্স তো কাভারই করবে না। সে যদি ডিজলভ হতে পারে ডিস্টেন্স কাভার করার কি দরকার? তো এটা কমবে, যেটা এটা হচ্ছে বেসিক্যালি আইডিয়াটা। সো এটার মধ্যে একটু তাহলে গ্যাঞ্জাম আছে, মানে একটা বাড়ে একটা কমে, দুইটা ডিফিউশন ডিস্টেন্স, একটা কেন বাড়ে একটা কেন কমে, এটার কোয়েশ্চেন মনে হয় কালকে ক্লাসে করছিল। তো এটা হচ্ছে এটা। এখন এখানে জাস্ট কিছু ম্যাথ করা আছে, মানে ম্যাথ বলতে ইকুয়েশন টানা আছে আর কি। যদি তুই ডিসঅপশনে করস তাইলে এটা হচ্ছে ফর্মুলা, তাইলে আমরা মাত্রই দেখছিলাম ডিএসডি এর ফর্মুলা দেখছি, টাও এর ফর্মুলা দেখছি। তো দুটাই তুই বসাবি, এই যে এখানে আবার লিখে দিছে ডিএসডি দিছে, টাও দিয়ে দিছে, তুই বসাইলে তুই ইকুয়েশনটা পাওয়া যাবি। সেই ইকুয়েশন থেকে এটা ক্লিয়ার, যদি আমি টি বাড়াই তাহলে ডেল কমবে, রাইট? সো ওটাই, ওটাই মিন করতেছে। এখন তুই যদি পরেরটাতে যাস, পরেরটাতে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করছে। এখানে আমরা যেমনি যেমনি বাইর করছিলাম এখানে ঠিক সেম সেম ভাবে বাইর করে না, এখানে একটু অন্যভাবে বাইর করছে। যেমন ধর এটা ডিএসডি আগের মতোই, ডিএসডি তে কোনো চেঞ্জ নাই, কিন্তু এরা টাও এডিটা এখন আর আগের মতো বাইর করতে চাইতেছে না। আমরা টাও এডি তো করছিলাম টি সমান টি নট এক্সপোনেনশিয়াল ফর্মুলাটা দিয়ে, কিন্তু এরা এটা করতে চাইতেছে এন নট বাই এফডি পজিশন দিয়ে, তাই না? সো এন নট বাই এফডি পজিশন দিয়ে কেমনে করতেছে? এটা ওই ইয়া মিলাইলে, ডাইমেনশন মিলাইলে হয়। ডাইমেনশন মিলানো, এই তো ডাইমেনশন মিলাইলে হবে। যাই হোক, এটা এত দরকার নাই ডাইমেনশন মিলিয়ে কি হবে। আমার যেটা দরকার সেটা হচ্ছে ফর্মুলা। তুই যদি ফর্মুলাতে যাস তাহলে এখন দেখ, তোর এন নট তো একটা কনস্ট্যান্ট, তাই না? ডি নট একটা কনস্ট্যান্ট, ডেল জি এস ডি একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। তাহলে আমার বেসিক্যালি কয়টা প্যারামিটার থাকে? দুইটা প্যারামিটার থাকে, একটা থাকে টি সাব, একটা থাকে এফডি পজিশন। তাহলে আমি কি পাইলাম? এই যে টি সাব যদি আমি বাড়াই তাহলে কি হইতেছে? ডেল এডি বাড়তেছে না কমতেছে? বা- বাড়ে। টি সাব, এই যে মানে সাবস্ট্রেটের টেম্পারেচার যদি আমি বাড়াই তাহলে কি আমার এই ডিফিউশন ডিস্টেন্সটা বাড়তেছে না কমতেছে ইকুয়েশন থেকে? বাড়বে। সাবস্ট্রেট বাড়বে। আর তুই যদি এফ ডি পজিশন, তো ক্লিয়ার ইয়ে আছে, অপোজিটে আছে, সো কমবে। হ্যাঁ এখন এটা কেন হইতেছে তাইলে? এটা তো ইকুয়েশন থেকে ধর বুঝলি, টেম্পারেচার তো আমরা অলরেডি দেখছি। এখন ডিপোজিশন এটা বোঝা যায় না? তুই যদি ডিপোজিশন বেশি করস তাইলে তোর অনেকগুলো অ্যাটম একসাথে যাওয়া শুরু করবে, তাইলে ওরা কি তাদের নিজের জায়গায় যাইতে পারবে নাকি আগেই শেষ হয়ে যাবে? মানে অনেকগুলো অ্যাটম না, so একটা একটা চেয়ে মানে একটা একটা তো ধরে ফেলবে, মানে একটা একটা জাস্ট কনফাইন করে দিবে। কনফাইন যদি করে দেয় তাহলে সে যে ডিস্টেন্সে যাওয়ার কথা তার সাথে কম যাবে না? হুম। সেই জন্য বেসিক্যালি ডিফিউশন ডিস্টেন্সটা কমারই কথা ছিল, যেটা ফর্মুলা ওয়াইজও প্রুফড, যে যদি আমি ডিপোজিশন বাড়াই তাহলে ডেলিটি কমবে, বুঝছস না এটা? তো হুম। হুম এটা আরেকটা এই পার্ট, টাইম এটা টাইম হচ্ছে ওই টাইম মনে হয় অলমোস্ট ভাগের শেষ। ডান এই পাশ। এই স্লাইড আচ্ছা দে পর্যন্ত দে। রাখ, এরপরে আবার আচ্ছা, দিস। আমি এখনই দেই নতুন ইয়ে, নাইলে হঠাৎ কথা বলতে বলতে কেটে যাবে। আচ্ছা আচ্ছা আমি দিতেছি, তোরা জয়েন দে। আচ্ছা আচ্ছা ওকে।